বিদায় হবে, আমরা থাকবো। বাংলাদেশ পুলিশে দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করবে, দুর্নীতির জন্য পুলিশ বাহিনী। যদি এটা বলতে পারতেন যে এই দুর্নীতি করছে অমুক, সেই সাহসটা আপনারাও তো সবাই দেখাতে পারেন। যে অভিযোগগুলো এসেছে সেই অভিযোগগুলো কিন্তু গণমাধ্যমের কারণেই আমরা জানতে পেরেছি। এখন আমরা যদি বলি যে কেন এর আগে গণমাধ্যম করলো, সেক্ষেত্রে যে প্রশ্নটা থেকে যায় সেটা হচ্ছে যে যে অভিযোগগুলো এসেছে, দেখুন তিনি ক্ষমতার অপব্যবহার করেছেন, সেই অভিযোগ এসেছে এবং ক্ষমতার অপব্যবহার করে তিনি যেই পর্যায়ে সম্পদ আত্মসাৎ করেছেন বা সম্পদের মালিক হয়েছেন। গণমাধ্যম কর্মীকে তো আসলে শুধু গণমাধ্যম কর্মী বলা যায় না, তিনিও একজন মানুষ এবং তিনিও কিন্তু সেই চাপটা একইভাবে অনুভব করেন দেশের আর সব নাগরিকদের। এখন তাকে তিনি বিপ্লব করে ফেলবেন, তিনি সবকিছু পাল্টে ফেলবেন, তিনি সুপারম্যান না, তিনিও একজন মানুষ। এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন প্রধান যখন ক্ষমতার অপব্যবহার করেন, এরকম অভিযোগ এসেছে এবং ভয়াবহ মাত্রায় অপপ্রয়োগ করে ক্ষমতার তিনি সম্পদ আত্মসাৎ করেছেন, তখন তার বিরুদ্ধে গণমাধ্যম কর্মী অবস্থান নেবে, এটা আসলে কতটা যৌক্তিক প্রত্যাশা? ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক যে কথাটা বলেছেন গণমাধ্যমকে টার্গেট করে, এটি আমি মনে করি সোজা ভাষায় তিনি একটা বিভ্রান্তিমূলক অবস্থান থেকে, বিব্রত অবস্থান থেকে অন্য কিছু বলার ভাষা নেই, সে কারণে পুরো দায়টা তার গণমাধ্যমের উপরে চাপিয়ে দিচ্ছেন। একদিন আগেই তিনি কিন্তু বলেছেন কারা দুর্নীতি করে সেই তথ্য সরকারের হাতে আছে। রাজনৈতিক দুর্বৃত্তায়ন এমন একটা জায়গায় এসছে যে রাজনৈতিক ফ্রেন্ডস্টাইন তৈরি করেছে, এটাকে মোকাবেলা করার সৎ সাহস আর ক্ষমতাসীন দলের হাতে নেই বলে আমি মনে করছি। অন্তত আছে কিনা সেই প্রশ্ন উত্থাপনটা খুবই যৌক্তিক বলে মনে করছি। বাংলাদেশের আপনি যে সমস্ত কেলেঙ্কারি, সেটা আর্থিক খাতে হোক, রাজনৈতিক খাতে হোক, সেই হলমার্ক থেকে শুরু করেন, পিকে হালদার থেকে শুরু করেন, সমস্ত কিছু কিন্তু গণমাধ্যমেই উদ্ঘাটন করেছে, পরে গিয়ে সরকার অ্যাক্ট করেছে। সুতরাং গণমাধ্যমকে এখানে দোষী সাব্যস্ত করা বা দায়ী করার কোনো কারণ আছে বলে আমি মনে করি না। ইভেন বাংলাদেশের বাস্তবতাটা উপলব্ধি করতে হবে যে একজন সিটিং আইজি কিংবা একজন ক্ষমতায় থাকা সেনাপ্রধানের বিরুদ্ধে নিউজ করা বাংলাদেশের বাস্তবতা আদৌ সম্ভব কিনা। তারপরে কোনো গণমাধ্যম যে করেনি তা না, ফলে গণমাধ্যমের এখানে কোনো দায় আছে বলে আমি মনে করি না। একটা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহেব যেটা বলেছেন, এটা তার দিক থেকে তিনি বলটা ছড়ে দিয়েছেন গণমাধ্যমের দিকে, যে গণমাধ্যম আগে পারেনি কেন। কিন্তু আবার যদি বেনজির সাহেবের ঘটনা বলি, এটা কিন্তু গণমাধ্যমেই প্রকাশ করেছে। আমরা যদি উল্টা দিকে প্রশ্ন করি যে ঠিক আছে গণমাধ্যম পারে নাই, আপনাদের সরকারের তো কর্মকর্তা ছিলেন তিনি, আপনারা কি জানতেন না কিছুই এই ঘটনা ঘটছে, সারা বাংলাদেশ কিনে ফেলা হচ্ছে, ব্যাংক নেওয়া হচ্ছে, এইটা করা হচ্ছে। যে সরকারি কর্মকর্তাদের সম্পদের তালিকা সরকার প্রধানের কাছে থাকবে, এমপি সাহেব যে সরকারের তালিকা প্রধানের কাছে থাকবে, এবং এটা আমরা জেনেও এসেছি, এটা নাকি আছে, হ্যাঁ এটা নাকি সরকারের কাছে আছে। তাহলে এই যে একটা লোকের সরকারের সম্পদের তালিকা যার কাছে থাকলো, সেটা তো সরকার কোনোদিন প্রকাশ করে না। কমিশন বলছে, কালকে বলেছে যে এইভাবে বৈরী রাজনৈতিক পরিবেশে কখনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। অর্থাৎ আওয়ামী লীগ যে পরিস্থিতি সৃষ্টি করেছে তাতে কোনো দলই তো নির্বাচনে আসে না, 63টা রাজনৈতিক দল নির্বাচনে যায়। তাহলে নির্বাচন হচ্ছে কোথায়? যে কারণে আজকে নির্বাচন ব্যবস্থাটা ভেঙে পড়ে গেছে। আমি যে কথাটা বলতে চাচ্ছি যে রহমান সাহেব গণতন্ত্র নিয়ে এসেছেন, আওয়ামী লীগ গণতন্ত্র ধ্বংস করেছে। বেগম জিয়া গণতন্ত্র নিয়ে এসে প্রতিষ্ঠায় রূপ দিতে চেয়েছেন, আওয়ামী লীগ সেটা ধ্বংস করেছে। আর আজকে গত 15 বছরে একটা দানবের মতো শাসন দিয়ে বাংলাদেশের শুধু রাজনীতিকে ধ্বংস করেনি, সে অর্থনীতিকেও ধ্বংস করে ফেলেছে। তার প্রমাণ দেখেন, আপনারা আমার চেয়ে ভালো বলবেন, জিনিসপত্রের দাম কেমন লাগে? হ্যাঁ বলেন, শান্তি আছে ঘরে? শান্তি আছে? আপনার চিন্তাই করতে পারেন না। গ্যাসের দাম, বিদ্যুতের দাম, সবজির দাম, চালের দাম অবিশ্বাস্য। খাওয়া দাওয়া যায় না, বাচ্চাদেরকে ঠিক মতো ডিম দেওয়া যায় না, দুধ দেওয়া যায় না, তাই না? এই গরুর মাংস 800 টাকা, আরে লাউয়ের দাম 120 টাকা। হ্যাঁ, এই তো অবস্থা। আপনারা
বললেন। আমি তো বলি আপনারা তখন খুব বড় কথা বলছেন, কিন্তু মহিলাদেরকে একটু বলেন বেরিয়ে আসতে বলেন। আপনারা বেরোলেই তো শুধু হবে না, আমাদের মহিলাদেরকে বের করে আনতে হবে, মানুষকে বের করতে হবে। সমগ্র মানুষ যখন বেরিয়ে আসবে তখনই না বিপ্লব হবে, তাই না? সেইটা আমাদের করতে হবে। আমরা শুধু আমাদেরকে নিয়ে ব্যস্ত থাকলে চলবে না। আপনারা জেলে যাচ্ছেন, কষ্ট করছেন, নির্যাতন করছেন, কিন্তু সবাই যখন বেরিয়ে আসবে তখনই হবে আসল বিদ্রোহ, আসল বিদ্রোহ। পত্রিকাগুলো খুললে দেখবেন এখন সবার আগে পত্রিকায় বেরোচ্ছে আপনার এই বিজ্ঞাপন। কিসের বিজ্ঞাপন? ফ্রিজের বিজ্ঞাপন। ফ্রিজ প্রত্যেক প্রথম পাতাতেই বিরাট বিরাট করে রেফ্রিজারেটার, তার বিজ্ঞাপন। কেন? সামনে কোরবানির ঈদ আসতেছে, কোরবানির ঈদে আপনার গরু জবাই করবে আর আপনার ফ্রিজের মধ্যে রাখবে। কারা করতে পারে? বড় লোক, যারা ধনী তারা না। আজকে পত্রিকায় দেখলাম দুটা গরু বিক্রি হয়েছে পাবনা থেকে 40 লক্ষ টাকায়। ভাবেন, একদিকে মানুষ খেতে পাচ্ছে না, ডিম কিনতে পারে না তার বাচ্চাদেরকে দেওয়ার জন্য, লেখাপড়ার খরচ জোগাতে পারে না, আর একদিকে মানুষ 40 লক্ষ টাকা দিয়ে গরু কিনছে। এটা কেন? কারণ এই দেশের অর্থনীতিকে এমন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে যে জায়গায় সেই অর্থনীতি শুধুমাত্র গরিবদের গরিব করছে আর বড়দের বড়। আপনারা তো অনেকে টিভি দেখেন, হ্যাঁ, এখন শোনেন এখানে সমস্যা হচ্ছে, যেটা বলেছেন চাকরিও নাই, আওয়ামী লীগের সার্টিফিকেট ছাড়া আবার টাকাও লাগবে, টাকা ছাড়া হবে না। আজকে দেখেন পত্রপত্রিকায় কয়েকদিন ধরে খুললেই দেখবেন যে শুধুমাত্র বলা হচ্ছে কি যে বিরোধী নজিরবিহীন, মানুষের নজিরবিহীন দুর্নীতি, তাই না? একই সঙ্গে সাবেক সেনাপ্রধান তাকেও স্যাংশন দিয়ে দিয়েছে, সাবেক সেনাপ্রধান। আর একজন এমপি, তাদের তথাকথিত এমপি, তাকে কলকাতায় নিয়ে গিয়ে টুকরা টুকরা বটি বটি করেছে। এই তো হচ্ছে চেহারা। এখন সেনাবাহিনীর অবস্থা কি? একটা ইনস্টিটিউশন হিসাবে তার সম্মান ইজ্জত কোথায় থাকে যখন তার সাবেক সেনাপ্রধানকে স্যাংশন দেয়? সেই পুলিশ বাহিনীর মর্যাদা কোথায় থাকে যার সাবেক প্রধানকে এবং ডিভিজিকে পালিয়ে যেতে হয় দেশ থেকে? কোথায় থাকে? কার সম্মান কোথায় থাকে? আজকে এরা দেশটাকে ধ্বংস করে ফেলেছে। একটা কথা আমাদের মনে রাখতে হবে, এখন ওই সিপিডি আছে, আপনার আমাদের একটা অর্গানাইজেশন, যারা একটা সমীক্ষা করেছেন। সেই সমীক্ষায় তারা বলছেন যে নিম্ন আয়ের মানুষের কাছে আজকে জিনিসপত্রের দাম এত বেড়েছে, তাদের কাছে সেটাকেও বিলাসবহুল মনে হয়। গরু গোশত চেনেন না, ইলিশ মাছ তো প্রশ্নই উঠতে পারে না, তাই না? এমনকি ভালো সবজিও এখন আর কেউ কেনে না, কারণ দাম বেশি। ভালো জিনিসটা কি আমরা দেখতে পাই না? এত উন্নতি হয় আমরা নাকি চোখে দেখতে পাই না, আমরা কি সবসময় খারাপ জিনিস দেখি? আরে ভালো জিনিসটা হচ্ছে কাদের জন্য? তোমাদের জন্য ভালো জিনিস। এই যে বানিয়েছো বিশাল বিশাল তোমার মেগা প্রজেক্ট করে, এটাতে তোমাদের জন্য। তোমরা এখান থেকে প্রচুর চুরি করেছো, দুর্নীতি করেছো, আর এই ঢাকা শহরের লোকজনদের জন্য কিছু করার চেষ্টা করে লাভ তো হয় নাই। আজকে আমি আপনার ওই এলিভেটেড এক্সপ্রেস ওয়েতে আসলাম, উঠে তাও যে নামলাম আর নড়তে পারি না, যেখানে আটকে ওখানে আটকে থাকলাম। তার লাভটা কি হলো? আমি তো আপনার যে সময়ের মধ্যে জানাম 15 মিনিটের মধ্যে চলে আসার কথা, সেখানে আমার 1 ঘন্টা বেশি লেগে গেল। তার লাভ কোথায় হলো? আজকে প্রত্যেকটি ক্ষেত্রে আপনি ঢাকা শহরে দেখাচ্ছেন, আর তারপরে বাইরে যাবেন, আপনি বেশি দূর না, আপনি মুন্সিগঞ্জে যান, রাস্তাগুলো দিয়ে চলা যায় না, রাস্তা দিয়ে আপনি হাঁটতে পারবেন না। আপনি বাবুরশিখে যান, হাঁটতে পারবেন না। নারায়ণগঞ্জে যান, চলতে পারবেন না, কারণ ওখানে কোনো উন্নয়ন নাই। উন্নয়ন সব এই তথাকথিত আপনার এই স্ট্রাকচার মেগা প্রজেক্ট করে মেগা দুর্নীতি করছে। তো জামাতে ইসলাম যে কৌশল, তাদের যে রাজনীতি যে প্রক্রিয়া অত্যন্ত বিজ্ঞানসম্মত, বৈজ্ঞানিক, ঠিক কমিউনিস্ট পার্টির মতোই অনেকটা। খেয়াল করে দেখবেন তাদের স্টাডি সেল আছে, তাদের যে ছাত্র শিবির আছে, সেই ছাত্র শিবির ছাত্র শিবিরের প্রত্যেকটা সেল আছে। তাদের লেখাপড়া করতে হয়, বই পড়তে হয়, সেই বই পড়ে তাদেরকে উত্তর দিতে হয়, এবং সেখানে দেখবে যে তারা নিজেরা বই প্রকাশ করে, পত্রিকা প্রকাশ করে।
এগুলো কিন্তু আপনার চর্চা যদি না থাকে, জ্ঞানের চর্চা ছাড়া, জ্ঞান ছাড়া আপনি কখনো সাকসেস অর্জন করতে পারবেন না। এটা অত্যন্ত সত্য কথা, যেটা ব্যাপারী সাহেব খুব বলেছেন। আমি আজকে খুব বেশি কথা বলতে চাই না, প্রেসিডেন্ট জিয়া সম্পর্কে শুধু এটিকে বক্তব্য বললাম যে আপনারা তাকে জানার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন। যে কারণে আমি ফাউন্ডেশনকে আমি সবসময় অনুরোধ করছি যে আপনারা দয়া করে, আমি অনেক আগেও বারবার করে বলেছি যে আপনারা বিকাম এ থিঙ্ক ট্যাঙ্ক অফ বিএনপি। বিএনপি হলে যে না, থিঙ্ক ট্যাঙ্ক হন বিএনপি। এবং আপনারা বইপত্র শুধু নয়, আপনারা আলোচনা করেন, সেমিনার করেন, নট দিস টাইপ অফ আলোচনা, সেমিনার করেন, ওয়ার্কশপ করেন, যার মধ্যে দিয়ে জিয়া রহমানকে আরো বেশি করে আমরা জানতে পারি, ছড়িয়ে দিতে পারি, বোঝাতে পারি। একটা বিরূপ পরিবেশে আমরা আছি। আপনি জিয়া রহমান কথা বললেই আপনাকে মারতে আসবে, এবং আমাদের কনস্টিটিউশনে এমন কিছু ঢুকিয়েছে যে সত্য কথা বলতে গেলে আপনাকে আবার রাষ্ট্রদ্রোহের মামলায় দিয়ে দেবে, তাই না? তো এর মধ্যেই তো আমাদেরকে কাজ করতে হবে, এর মধ্যেই তো আমাদেরকে আমরা নিয়ে আসতে হবে জিনিসটাকে সামনে। আমরা যেভাবে পড়ে আমরা সেইভাবে নিয়ে আসবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলেন, কিন্তু কাজ করেন না, কিন্তু মনে করেন না। আমি যে কথাগুলো আপনাদের বলছি আজকে, আমি কিন্তু নিজে একজন শিক্ষক ছিলাম, যে কারণে আমি কথাগুলো আজকে আবার আপনাদেরকে বলছি যে নলেজ বেস, যেটা উনি বলেছেন, নলেজ বেস সোসাইটি ছাড়া সে কখনো উপরে উঠতে পারে না। কি ভয়াবহ চিন্তা করেন। এখন আমাদের পত্রিকা করলে আপনি লুট আর লুট আর লুট ছাড়া কিচ্ছু পাবেন না। অদ্ভুত। তারপর কারা লুট করছে? যারা আমাদের সমাজের সবচেয়ে বড় দায়িত্বে, রাষ্ট্রের দায়িত্বে তারা। ইমাজিন, আর্মির সেনাবাহিনীর প্রধান না সাবেক, ইমাজিন যারা আমাদের রক্ষা করবে, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রধান, আইজি, তাদেরটা বেরিয়ে আসছে। সংসদ সদস্য চোরাচালানির সঙ্গে জড়িত, টুকরা টুকরা হয়ে যায়। কোন সমাজ বলেন আপনারা? আজকে সংসদে তো আপনার মানব পাচারকারী আছে, যে আদম ব্যবসায়ী। আদম ব্যবসায়ী কেন ভাই? মাদক পাচারকারীও তো ছিল, ভুলে যাচ্ছেন কেন? কক্সবাজার টেকনাফের সেই লোকের কথা ভুলে যান কেন? তাই না? এখানে তো ওদেরই আপনার সবচেয়ে বেশি প্রাধান্য। ভদ্রলোক কয়টা খুঁজে পাবেন না, মনে করবেন না, সরি। এখানে আপনার যেটা সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে, দেখেন প্রতিদিন দেখেন বাংলাদেশ ব্যাংক লুট হয়ে যায়, বাংলাদেশের সোনা হারাই গেছে, হাইজিন হয়ে গেছে। তারপরে আপনার ডলার রিজার্ভ ওই আপনার কেন্দ্রীয় ব্যাংক থেকে নিয়ে চলে যাচ্ছে, জানা যায় না। তারপরে ইন্টারন্যাশনাল আপনি হ্যাকিং হচ্ছে, হ্যাকিং হয়ে আপনার মিলিয়ন্স এন্ড মিলিয়ন্স অফ ডলার দিয়ে চলে যাচ্ছে, তাই না? কল্পনা করা যায় শেয়ার ব্যাংক, শেয়ার বাজার, শেয়ার বাজারে বড় বড় রথি মহারথীরা লুটপাট করে শেষ করে দিচ্ছে। অর্থমন্ত্রী বলছে আমার কিছু করার নাই, ওদের হাত অনেক লম্বা। শেয়ার করছিল, মনে আছে? মনে আছে আপনাদের? এখন বাংলাদেশে আপনার অনেকেই, অনেক বড় বড় মানুষ, এত বড় মানুষ যাতে আশেপাশে যাওয়া যায় না, কেউ দরবেশ, কেউ সন্ন্যাসী, তারপরে আপনার কেউ বিরাট আপনার ধর্মীয় আলেম, এইসব লোকেরা এখন আপনার আমাদের এই কাজগুলোর সঙ্গে জড়িত। সাবেক আইনজীবী বিরুদ্ধে আপনাদের আইনজীবী ছিলেন, এটা প্রশ্নটা অবধারিতভাবে এসে যায়। যেহেতু আপনি একসময় আইনজীবী ছিলেন, সেই হিসাবে তো আপনি পরিচিত, অনেকে মনে করে এখনো আপনি তার আইনজীবী। তো আমার প্রশ্নটা হলো, উনি দেশ ছেড়েছেন, এরপরে কি আসলে আপনার সাথে কোনো রকম যোগাযোগ হয়েছে কিনা, অথবা বেনজির আহমেদের সাথে উনি 6 তারিখে যাবেন কিনা, অথবা কি একটা রহস্যময় অবস্থা হয়ে গেছে? দেখুন, আমি ওনার পক্ষে প্রথম রেজিস্ট্রেশন করেছিলাম। রেজিস্ট্রেশন করার পরে বেনজির আহমেদ শুধু আইনজীবী হিসেবে ওনার সাথে আমার যোগাযোগ ছিল, এবং উনি এখন কোথায় আছেন আমি বলতে পারবো না। ওনার সাথে আমার যেটুকু যোগাযোগ হয়েছে সেটা হচ্ছে যে যেহেতু ওনার বিরুদ্ধে একটা অভিযোগ আছে এবং দুদক ইনকোয়ারি করছে, ওনার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে, সুতরাং উনি আইনগত ব্যবস্থাগুলি নেবেন। যেহেতু উনি এই দেশেরই সিটিজেন, তার আইনগত অধিকার আছে এগুলিকে ডিফেন্ড করার, এবং উনি যথাযথভাবে ডিফেন্ড করবে। এবং এখন যেহেতু ইনকোয়ারি হচ্ছে, এখন পর্যন্ত কিন্তু কোনো মামলা নেই। সুতরাং যেহেতু ওনার বিরুদ্ধে কোনো মামলা নেই, আমি ওনার আইনজীবী হিসেবে কোনো ওকালতনামা পরের আদালতে যাওয়ার জন্য এখন পর্যন্ত কোনো ইনস্ট্রাকশন আমার কাছে নেই। যখন আসবে আমি আপনাকে, তারপরে মানে যাবে কিনা এই বিষয়টা আপনি নিশ্চিত নন?
উনি ওনার মতো করে কন্টেস্ট ডেফিনেটলি করবেন, কিন্তু আমার কাছে ইনফরমেশন এখন মানে তার মানে এটাও বলা যায় মোটামুটি যে উনি আসছেন না 6 তারিখে। প্রথমে তো উনি ঢুকে বলতেছে ম্যাডাম আপনার লকারের নাম্বার কত? আমি বলছি আমার লকার তো 44। ম্যাডাম আপনার লকার তো খোলা, সামনের দিকে যে গোলগুলা ছিল কিচ্ছু নাই, পিছনের দিকে 7-8টা প্যাকেট না জাস্ট বক্সের মধ্যে রাখি তো 7-8টা বক্স, 2টা বক্সের মধ্যে অল্প অল্প গোল পাইছি। যখন কোনো ক্লায়েন্ট আসেন তার রেজিস্ট্রি আমাদের দায়ী কার্যক্রম সম্পাদন করে ওনাকে আমরা লকারে অ্যাক্সেস দিই। উনি ওনার চাবি দিয়ে লকার খোলেন, ঠিক উনি ওনার চাবি দিয়ে খোলেন। আর আমাদের একটা সমস্ত চেম্বারের একটা মাত্র মাস্টার কি থাকে, সেই মাস্টার কি আমরা হলে দিলেই আমাদের দিক থেকে আনলক হয়। এরপরে ক্লায়েন্ট তার চাবি দিয়ে ওনার চেম্বারটাই শুধুমাত্র ওনার চেম্বারটা আনলক করতে পারেন। যেহেতু ওটা হলো চুরির মামলা করতে হবে, তো তারা পরবর্তীতে আর মানে চুরির মামলার অভিযোগের জন্য তারা আসে নাই। তো পরবর্তীতে আমরা যেটা জানতে পেরেছি আইনজীবী পরামর্শ নিয়ে তারা কোর্টে মামলা করতে এই মতো ছিল। আজকে আমাদের মাননীয় প্রতিমন্ত্রী দুর্যোগ ত্রাণ ওনার বিপক্ষে একটি শোকজ নোটিশ আসছিল, এটার জবাব দিতে আমি ওনার আইনজীবী হিসাবে আসছি। তো দেখা যাচ্ছে যে একটা ভিডিও এখানে দেখানো হয়েছে, যে ভিডিওটার মধ্যে বলা হয়েছে যে তিনজনের জন্য ভোট চাওয়ার কথা বলা হয়েছে, এখানে কোনো নাম নাই, কারোর জন্য কোনো কি নাই। ভিডিওটাতে দেখা যাচ্ছে যে জায়গায় ভোট চাওয়ার বিষয়টা এটা 2 বার বলা হয়েছে, এর মানে এডিট করা, সুপার এডিট করার একটা যথেষ্ট পরিমাণ দেখা যাচ্ছে এখানে পাওয়া যাচ্ছে। এখন তো দেখা যাচ্ছে যে এগুলা চ্যালেঞ্জ করলে সময় আছে মাত্র 2-3 দিন, এটা পাঠাইতে হবে ফরেন্সিকে। তারপরও আমরা মাননীয় মন্ত্রী সাহেব যেহেতু উনি রাষ্ট্রের একটা মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন এবং এটা একটি ভালো প্রতিষ্ঠান নির্বাচন কমিশনেরকে আমরা তাদের এই কর্মকাণ্ডের জন্য উনি ধন্যবাদ জানিয়েছেন, যে তাদের কর্মকাণ্ডের জন্য যাতে নির্বাচনের ইমেজ যেত কোনোভাবেই যেন নষ্ট না হয়। এই জন্য উনি এটাও বলছেন যে কোনো কারণে মানে আমার জানার বাইরে এরকম কোনো কারণেও যদি কোনো আইন আপনাদের ভঙ্গ হয়ে থাকে তো এটার জন্য আমি দুঃখ প্রকাশ করতেছি এবং ভবিষ্যতে আমরা আরো সতর্ক থাকবো যাতে কোনোভাবেই নির্বাচনী আচরণবিধি থাকার অভিযোগটা সেটাকে কিন্তু উনি মনে করছেন যেটা ঠিক ছিল, সেটা তাহলে যদি ঠিকই থাকে তাহলে ক্ষমা চাইবেন কেন? না ক্ষমা চাওয়ার বিষয়টা কিন্তু অপরাধ এডমিট করে কিন্তু ক্ষমার বিষয় না। বিষয় থেকে আপনি যে আমার বিরুদ্ধে একটা অভিযোগ আনছেন, তো আমি একটা নির্বাচনী প্রচারণায় যাইনি, আমি গেছিলাম হচ্ছে কি ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত একটা জায়গায়। তো এই জায়গাটাতে যে গেছি আমি তো মাথায় আমার ঘূর্ণিঝড়, মাথায় তো আমার নির্বাচনের এত আইন ছিল না। তো আমি আসলে ঠিক আইনের যে ব্যত্যয় ইন্টেনশনালি ঘটাইছি তা না, আমি আমার যে অপরাধ যেটা আমার বিরুদ্ধে আনা হয়েছে এটা আমার বিষয়টা এডমিশনের না। তারপরে এতটুকু জায়গা পর্যন্ত আসছি, আমাকে আরো একটু সতর্ক হওয়া দরকার ছিল যে কোনোভাবেই যেন এরকম একটা বড় সমাগম যখন হয় বা সমাবেশ হয় তখন যেন কোনোভাবেই কোনো জিনিসের প্রতি সিগন্যাল না থাকে। এই উনি আসলে অতি সুখে পাথর হয়ে গেছেন, যে ওনার মধ্যে একজন ভদ্রলোকের বিরুদ্ধে এইরকম কথা বলার কারণে অতি সুখে পাথর। সরকার বাড়ানোর জন্য মালয়েশিয়ান গভর্নমেন্টকে আমাদের মালয়েশিয়ান হাই কমিশনের মাধ্যমে আমরা পাঠিয়েছি চিঠি। আমরা এখনো মালয়েশিয়ান এম্বাসেডার যিনি বাংলাদেশে নিযুক্ত আছেন ওনার সাথে আলাপ করেছি। আমরা 5 তারিখ ওনার সাথে বসবো, উনি আসবেন আমাদের মন্ত্রণালয়ে, ওনার সাথে বসবো, আলাপ করব এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে যারা যাওয়ার জন্য অতি আগ্রহে টাকা পয়সা খরচ করেছেন তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে যাতে দেওয়া হয়, দিতে পারি, মালয়েশিয়া যেতে পারে সেই ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। জানা নেই, তবে সেটা বিমানের কর্তৃপক্ষ জানে বা এয়ারলাইন্সের কর্তৃপক্ষ জানে, আর যারা টিকিট কেটেছে তারা জানে। আমাদেরকে অবহিত করে না কেউ যে 5 গুণ ভাড়া দিয়েছে বা 6 গুণ ভাড়া দিয়েছে, সেটা আমাদের কেউ অবহিত করে নাই। সেটা শুনলাম, শোনার পরে আমরা দেখবো। একটা কথা বলা হয় যে অনিয়মের দায় মালয়েশিয়ার সর্বদা বন্ধ হয় এবং আবার দুর্নীতির মাধ্যমে সর্বদা খুলে, মানে বলা হয় সিন্ডিকেট হয়েছে, অনিয়ম হয়েছে, এর মাধ্যমে মাথাটা বন্ধ হয়। অথচ যখন আবার খুলে আমরা সেই সিন্ডিকেটে দেখতে পারি। আপনি তো আলোচনায় আছেন, এবার আসলে আপনাদের মন্ত্রণালয়ের অবস্থানটা কি মালয়েশিয়ার শ্রমবাজারের বিষয়ে? মালয়েশিয়ান শ্রমবাজার খুলবে, খোলার ব্যাপারে আমরা কাজ করে যাচ্ছি, আমাদের মন্ত্রণালয়ে আমাদের সরকার কাজ করে যাচ্ছে, মালয়েশিয়ান সরকারের সাথে আমরা কাজ করতেছি। ইনশাল্লাহ মালয়েশিয়ান শ্রমবাজার খুলবে
মালয়েশিয়া নয়, আরও অন্যান্য দেশেরও শ্রমবাজার করবে। আমি বিশ্বাস করি যে বাংলাদেশের যে দক্ষ শ্রমিক আছে, শুধু শ্রমিক দক্ষ শ্রমিক, প্রফেশনাল ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, টিচার সবাই যাবে। এদের যাওয়ার যারা আগ্রহী আছে এবং কর্মসংস্থানের, বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণের জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমরা সিন্ডিকেটে বিশ্বাস করি না। যে দেশে যাবে শ্রমিক, যে দেশ নিবে, তারা যদি সিন্ডিকেটকে বিশ্বাস করে বা তারা তাদের সঙ্গে রিক্রুটিং এজেন্ট দ্বারা যদি তারা নিতে চায়, এটা হচ্ছে তাদের ব্যাপার। আমরা আমাদের মধ্যে যারা 2000 জন 500 জন আমাদের যে আছে এজেন্ট আছে, রিক্রুটিং এজেন্ট, আমরা চাই সবের মাধ্যমে বিদেশ যাব সবাই। আমি একটু অনুমোদনের জায়গায় আবার আসি। আপনারা বলছেন যে যখন অনুমোদন চেয়েছে আপনারা তখন অনুমোদন দিয়েছেন, তো যেটা দেখা গেছে লাস্টের 2 দিনে আপনারা হিউজ পরিমাণ অনুমোদন দিয়েছেন। এই অনুমোদনের উপর ভিত্তি করে তাদের থেকে আর কি পুরো টাকাটা তারা এই এজেন্সিগুলো নিয়েছে। আপনি যেখানে জানেন যে এই 2 দিনে আপনি কত পাঠাতে পারবেন, সেই জায়গায় আপনারা কত পরিমাণ অনুমোদন দিয়েছে এটা একটু বলে নিই। লাস্ট 24 তারিখ থেকে আমরা ট্রেনের টিকিট যাদের কনফার্ম হচ্ছে তাদের ছাড়া কাউকে কর্ম অনুমতি দেওয়া হয়নি। তো এটা আপনাকে জানতে হবে। ইভেন আমরা 24 তারিখ থেকে যাদের কর্ম অনুমতি দেওয়া হয়েছে প্রত্যেকের একদম ট্রেনের টিকিট আমাদেরকে জমা দেওয়ার পরেই আমরা দিয়েছি। ফলে এটা নিয়ে সমস্যা হয়নি। 70,000 টাকা আমাদেরকে বলেছে। এখন যদি কেউ অভিযোগ করে যে না উনি 4 লক্ষ 5 লক্ষ টাকা দিয়েছেন, এবং সেই অভিযোগটাই কমিটির কাছে করতে পারে। এমপি জানি না, এমপি চিনিও না, এমপি জানারও কথা নয়, চেনারও কথা নয়, এবং এমপিদের সাথে আমাদের কোনো ডিলিংও নেই। আমরা সিন্ডিকেটেও বিশ্বাস করি না। আমরা মনে করি যে যেটা হলো কি, যে যারা রিক্রুটিং এজেন্ট আছে, যারা অ্যাপ্লাই করবে, যারা মানুষের জন্য কাজ করবে, তাদের ব্যাপারে তারা আসবে, তাদের যোগাযোগ করবে, তারা অ্যাপ্লাই করবে, তাদেরকে কাজ দেওয়া। কম বেশি 16,970 জন যাইতে পারে না। আমরা জানি রিক্রুটিং এজেন্ট কোনো এমপি জানি না, এমপি চিনিও না, এমপি জানারও কথা নয়, চেনারও কথা নয়, এবং এমপিদের সাথে আমাদের কোনো ডিলিংও নেই। কেউ যদি মামলা করে সেক্ষেত্রে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব, এবং আমরা শুধু মানব পাচার আইনে মামলা নয়, এর পাশাপাশি অন্য যে বিষয়গুলি আছে, যে ইলিগালভাবে পাঠানো এবং ইলিগালভাবে টাকা আয় করে অন্য হস্তান্তর রূপান্তর করেছে বা মানি লেয়ারিং হয়েছে মানি লন্ডারিংয়ে, সেগুলো আমরা মানি লন্ডারিং আইনে আওতায় নিয়ে আসবো। আজকে প্রথম আলো পত্রিকায় যে রিপোর্ট এসছে, এখন ফার্স্ট পেজে একটা রিপোর্ট আসছে, সেই রিপোর্টটা যদি আপনি ধরেন, সেখানে আসছে যে 4 জন সংসদ সদস্য যাদেরকে বিশ্বাস করে মাননীয় প্রধানমন্ত্রী মালয়েশিয়াতে লোক পাঠানোর দায়িত্ব দিয়েছিলেন। কথা ছিল তারা 78,000 টাকা করে এক একজনের কাছে নিয়ে তারা মালয়েশিয়ার লোক পাঠাবে। তো তারা 5 লাখের উপরে 5,28,000 টাকা করে লোক পাঠিয়ে মালয়েশিয়াতে যে টাকা পাঠিয়েছে, তাতে এই 4 জনের সিন্ডিকেট 24,000 কোটি টাকা লোপাট করেছে। তো সেই 24,000 কোটি টাকা যদি 4 জনের উপরে ধরেন, সেই তুলনায় যদি বেনজির সাহেবের সহায় সম্পত্তি এ যাবৎকালে যা আসছে, তাতে মনে হয় বেনজির সাহেব তো ফেরেশতা, একেবারে ফেরেশতা, সে কিছুই করেনি। এখানে হলো গোপালগঞ্জে, এখানে আজমাস আছেন, তার যে বাড়ি, ওখানে আসলে 4 লাখ 5 লাখ টাকার বেশি জমির বিঘা না। 300 বিঘা জমি যদি কেউ কিনে 15 কোটি টাকা। তারপর এই যে অ্যাপার্টমেন্ট, মানে 4 অ্যাপার্টমেন্ট কিনে সে একটা বানিয়েছে গুলশানে। এটা যেভাবে যত দাম বলেন না কেন, ওটা 12 থেকে 13 কোটি টাকার বেশি হবে না। তো ধরুন এই দুটো মিলিয়ে 13-12 কোটি টাকা, তারপরে আরো ধরেন 50 কোটি টাকায় না হয় সেই লোপাট করেছে। তো যেখানে স্বাস্থ্য বিভাগের একজন গাড়ির ড্রাইভার 400 কোটি টাকা যার বিরুদ্ধে আসে, আজকের পত্রিকা যেখানে আপনার 24,000 কোটি টাকা 4 জনের মধ্যে আছে, সেখানে বেনজির সাহেবের এই ঘটনাটা তো আসলে আমার কাছে কোনো ঘটনাই মনে হয় না। ভদ্রলোকের কাছে সুপুর আমার কাছে মনে হয় অবিচার করা হচ্ছে। বরং এই অন্যান্য যারা অপরাধী আছে
তাদের অপরাধ দিকের দিকে তাকিয়ে বরং এই ভদ্রলোকে দুধ দিয়ে গোসল করাইয়া যদি তাকে পবিত্রতা দেওয়া হয় এবং হজ করতে রাষ্ট্রীয় খরচে হজ করতে উমরা করতে পাঠানো হয় যে যান আপনি এটা করে আসেন, ইউ ডিড এ লট ফর দ্য পার্টি, ফর দ্য কান্ট্রি, ফর দ্য নেশন, এই জাতির জন্য আপনি অনেক কিছু করেছেন, আমেরিকা বা এই যে পত্র পত্রিকাগুলো অযথাই আপনাকে দিচ্ছে। আমার মনে হয় যে এইভাবে যদি সামগ্রিক দুর্নীতি সঙ্গে বেনজির সাহেবের এই অভিযোগ তুলনা করেন আর সিঙ্গেললি যদি বেনজির সাহেবেরকে ধরেন, আপনি বলতে পারেন যে একটা বাহিনী প্রধান, এটা তো একটা পবিত্র দায়িত্ব, সে অনেক করণীয়, তো তার সেই পদে থেকে 1 টাকা দুর্নীতি বা হবে কেন, অনিয়ম হবে কেন? তিনি তো একটা সিম্বল হিসেবে থাকবেন এবং তিনি বিভিন্ন জায়গাতে দুর্নীতির বিরুদ্ধে অসংখ্য মনোগ্রাহী এবং গুণগ্রাহী বক্তব্য দিয়েছেন এবং তার যারা মানে পুলিশ বাহিনীর সদস্যদের বিভিন্ন অনুষ্ঠানে তিনি দুর্নীতির বিরুদ্ধে তোমরা এটা করবা না ওইটা করবা না। তো সেই ক্ষেত্রে তার এই দুর্নীতি পুলিশের জন্য বিব্রতকর আর তার জন্য তো খুবই বিব্রতকর। এখন আপনি কোন অ্যাঙ্গেল থেকে বিবেচনা করবেন, ইট ডিপেন্ডস অন ইউ। অন্যদিকে আজিজ সাহেবের কথা যদি চিন্তা করেন, তার কথা একই অবস্থা। আজিজ সাহেব আর বেনজির সাহেবের মধ্যে বেসিক পার্থক্য হলো আজিজ সাহেবের সাথে তার ভাইদের খুবই ভালো সম্পর্ক, মানে অন্তঃপ্রাণ। আজিজ সাহেবের ভাইরা বলেন বন্ধ বলেন তার জন্য জীবন দেবে আর আজিজ সাহেব তার ভাইদের জন্য জীবন দেবে, এরকম নজির বাংলাদেশে পাওয়া যায় না। তো সেই তুলনায় যদি আপনি দেখেন ওবায়দুল কাদের সাহেব দেখেন, তার কিন্তু তার ভাইদের সাথে সম্পর্ক ভালো না, গালাগালি করে প্রকাশ্যে একজন অপরজনকে। আবার যদি আপনি এখানে বেনজির সাহেবকে দেখেন, বেনজির সাহেবের সাথে তার ভাইদের সম্পর্ক ভালো না, তার মানে অন্য কারোর সাথে সম্পর্ক ভালো না। তো সেই ক্ষেত্রে জেনারেল আজিজ, ডক্টর আজিজ অনন্য ব্যক্তিত্ব এবং এখনো পর্যন্ত আজিজ সাহেবের 4-5টা ফ্ল্যাটের নিচে বা কোথাও টাকা টুকি নিয়ে জমি টমি কিনছে এই ধরনের এখন পর্যন্ত দেখবে, মানে অভিযোগ তো এরকম হয় না, এমনি বলছে উড়া কথায়, মানে উড়া কথা হবে না যে হ্যাঁ তো অমুকের ব্যবসা দিচ্ছে, অমুকের ব্যবসা, একজন বলছে অমুকে লিফট কিনে সে 25 লক্ষ টাকা ঘুষ খেয়েছে, এই বিভিন্ন সামাজিক মাধ্যমে বলছে। একটা সেনা প্রধানের জন্য বা বিজিবি ডিজির জন্য 25 লক্ষ টাকা ঘুষ, এটা তো মানে পানবিড়ি সিগারেটের মতো না, এগুলো আমি বলে কি করে? তো যার জন্য টোটাল অ্যাজ এ হোল বিএনপিকে আসলে ট্রেনিং নিতে হবে হাউ টু টক, মানে এই যে দুর্নীতির মূল কোন বিষয়গুলো সামনে আনবে। এই বছর জাতীয় বাজেটে 1,28,000 কোটি টাকা বরাদ্দ থাকতেছে কেবলমাত্র সুদ দেওয়ার জন্য। তো এখন শুধুমাত্র সুদ দিতে হবে 1,28,000 কোটি টাকা। তো সেটা নিয়ে আমরা কথা বলছি না, এর মধ্যে 90,000 কোটি টাকার মতো আছে খেলাফিরি। বেনজির সাহেবকে ডেকে এনে নোবেল পুরস্কার দেওয়া হচ্ছে সততার জন্য, যে বাবা তুমি আসলে ইচ্ছা করলে এ তো এদের আব্বা। এই যে বেনজির সাহেব যখন মানে যে 4জন লোক আসছে, বেনজির সাহেবের এত ক্ষমতা ছিল, বেনজির সাহেব যদি তাদেরকে ডেকে রুমের মধ্যে আটকে বলতো আমার আব্বা ডাকো, এই 4জন লোক সবাই তার আব্বা। যে তথ্য দিলেন আমি প্রথম আলোতে আজকে পড়েছি যে 4জন লোক খুব অল্প কয়েকদিনের মধ্যে 24,000 কোটি টাকা মেরে দিল এবং প্রধানমন্ত্রীর নাম ব্যবহার করে প্রধানমন্ত্রী তাদেরকে বিশ্বাস করে একটা দায়িত্ব দিলেন যে তোমরা এই লোকগুলো পাঠাও, প্রতিজনে খরচ পড়বে 78,000 টাকা, সস্তায় পাঠাল 78,000 টাকা। বাংলাদেশকে বিশ্বাস করলো, প্রধানমন্ত্রীকে বিশ্বাস করলো এবং মালয়েশিয়ান সরকার অ্যাজ এ ফ্রেন্ডশিপ বাংলাদেশের সাথে একটা বন্ধুত্বের সম্পর্ক স্থাপন করার জন্য একটা সুযোগ দিল এবং সেই সুযোগ 4জন লোক গ্রহণ করে তাদের কাছ থেকে 5 লাখ টাকা করে দিল। মানে 5 লাখ টাকা করে যদি নিয়ে থাকে তাহলে অলমোস্ট 22,000, মানে 4,40,000 টাকা বেশি করে নিয়ে 24,000 কোটি টাকা মেরে দিল। 5,44,000 আচ্ছা মেরে দিল। মেরে দিয়ে এখন সেটা এই যে ওখানে যে একটা সন্ত্রাস হলো, শ্রমিকদের অধিকার লঙ্ঘিত হলো, অনিয়ম হলো, অমানবিক কর্মকাণ্ড ঘটলো এবং বহু শ্রমিক সেখানে গিয়ে পথে ঘাটে কান্নাকাটি করছে, এটা জাতিসংঘের দৃষ্টি আকর্ষণ করেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের দৃষ্টি আকর্ষণ করেছে এবং এই একটা গ্রুপ অফ গ্যাং, একটা চোরের গ্রুপ, ক্লিপ্টোক্লেসি যেটাতে জেনারেল আজিজকে দেওয়া হয়েছে। তো ক্লিপ্টোক্লেসি মানে অনেকগুলো চোর একত্র হয়ে যে সিন্ডিকেশনের মাধ্যমে চুরি করে জনগণের টাকা। তো সেই দিক থেকে যদি এই 4জনের কুকর্ম 24,000 হয় তাহলে তো আমার কাছে মনে হয় বেনজির সাহেব ফেরেশতা এই কারণে 4টি অ্যাপার্টমেন্টের দাম যারা তার বিপক্ষে লোক বলছে 15 কোটি টাকা। আসলে গুলশান বনানী ধরেন 15 কোটি না হোক 10 কোটি টাকার প্রপার্টি, 4টা অ্যাপার্টমেন্ট করে সে একটা বানাইছে 10 কোটি টাকা। এই দেশে কোর্সিকে 10টা কোটি টাকা বলা হচ্ছে তার 300 বিঘা জমি। তার যে এলাকাতে জমি 5 থেকে 6 লাখ টাকার বেশি বিঘা না, এই 1.5 লাখ 2 লাখ টাকা বিঘা, তা 300
হিসেবে 2 লাখ টাকা যদি বিঘা হয় বা 5 লাখ টাকা যদি আমি বিঘা 6 থেকে 7 কোটি টাকা তার সমস্ত সম্পত্তির মূল্য। এর মধ্যে সে জাতিসংঘে চাকরি করেছে $20,000 বেতনে প্রতি মাসে, 8ম গ্রেডের চাকরি। তো এখন যদি এই সম্পত্তি হয়, আর এখানে প্রথম আলোতে আজকে যে ঘটনা আসছে তাতে বেনজির সাহেবকে ডেকে এনে নোবেল পুরস্কার দেওয়া উচিত সততার জন্য, যে বাবা তুমি আসলে ইচ্ছা করলে এ তো এদের আব্বা। এই যে বেনজির সাহেব যখন মানে যে 4 জন লোক আসছে, বেনজির সাহেবের এত ক্ষমতা ছিল, বেনজির সাহেব যদি তাদেরকে ডেকে রুমের মধ্যে আটকে বলতো আমার আব্বা ডাকো, এই 4 জন লোক সবাই তার আব্বা ডাকতো। তো সেই অনুযায়ী বেনজির সাহেবের সন্তান তুল্য লোক যারা, তারা যদি 24,000 কোটি টাকা মেরে দিতে পারে, তাহলে তো বেনজির সাহেবের 2,40,000 কোটি টাকা মেরে দেওয়ার কথা। কিছু কিছু রাজনৈতিক ব্যক্তি অথবা কিছু কিছু রাজনৈতিক লোক সরকার ছত্রছায়ায় এই দেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুণ্ঠন করে বিদেশে পাচার করতেছে, সবাই জানে এগুলো, কিন্তু তাদের মধ্যে কোনো অ্যাকশন নেওয়া হয়নি। কেন হয় নাই, এটা পরবর্তী সময় আসবে। যে যখন ক্ষমতা থাকে তখন কিন্তু সবকিছু বেরোয় না, সবকিছু বেরোবে ক্ষমতা চলে গেলে। আসলে জ্বরে তো মানুষ মরে না, জ্বরের পরে যে কাপড় ওঠে সেই সময় মানুষকে বাঁচানো যায় না। আজকে গৃহমন্ত্রী ঋষভ বললেন যে বেনজির সাহেব যখন চাকরিতে ছিলেন, ক্ষমতায় ছিলেন, আজকে যারা তার বিচার চাইতেছে তার সাথে দেখা করতে গেলে সময় লাগতো। কারণ বেনজির সাহেবের পারিবারিক মর্যাদা আমি জানি, তার লেখাপড়ার জানি, তাদের বংশমর্যাদা, লেখাপড়া, প্রভাব প্রতিপত্তি এলাকায় একই জায়গা ভাই আমাদের। এবং সে খুব চৌকুশ অফিসার, একদিন তো একটা পুলিশের আইজিপি হতে পারে না, দীর্ঘ প্রক্রিয়ার মধ্যে যদি আসতে হয়। একটা সেনাপ্রধান জেনারেল আজিজ, উনি বিডিআরও ছিল, বিজেপিতেও বিডিআর প্রধান ছিলেন, এবং উনি আর্মিরও প্রধান হয়েছেন। একটা আর্মির প্রধান হতে সোজা কথা, কত পরীক্ষা দিতে হয়, প্রতি পদে পদে প্রতি স্টেপে তাদেরকে পরীক্ষা দিয়ে চলতে হয় এবং তাদেরকে যাচাই বাছাই করা হয়, এরপর সে ওই পদে যেতে পারে নিজের সক্ষমতা দিয়ে, যোগ্যতা দিয়া। কিন্তু আজকে তাদেরকে নিয়ে আমরা এই সমস্ত বলতেছি, অথচ বাদ দেওয়া লাগছি ওই চোর চোটাদের যারা এই দেশ থেকে টাকা পয়সা নিয়ে ফুকলা করে দিয়েছে। বাংলাদেশ ব্যাংক, আমাদের মাননীয় বিচারপতি শামসুল মালিক ভাই বলছেন বাংলাদেশ ব্যাংকগুলো সমস্ত ব্যাংকে দেখাশোনা করবে, অথচ দেখা যাচ্ছে যে এখন ব্যাংকের শিডিউল ব্যাংকগুলোই বাংলাদেশ ব্যাংকগুলো দেখাশোনা করে। বাংলাদেশ ব্যাংকে কিনা চেয়ার হবে, গভর্নর হবে, ডেপুটি গভর্নর হবে, এগুলো ঠিক করে দেবে ব্যাংক অ্যাসোসিয়েশন। এবং ওই ব্যাংকের বাংলাদেশ ব্যাংকের গভর্নর ওদের সাথে দেখা সাক্ষাৎ করিয়া না করিয়া বাংলাদেশ ব্যাংকে যে প্রবেশ করে না প্রত্যেকদিন, ওখানে যে দেখা করে তারপর বাংলাদেশ ব্যাংকে যে চাকরি করে। তো এই হলো দেশের অবস্থা, অর্থাৎ সমস্ত উল্টা দিকে চলছে, উল্টো রথ ঘুরতেছে। হ্যাঁ, আমার চোখে পড়েছে, কাগজে আমি পড়েছি। তো এই কাগজে পড়েছি এবং ওখানে বলা হয়েছে যে একজন যিনি যার লকার, তার লকারের ভিতর থেকে বেশ কিছু স্বর্ণ চুরি হয়েছে। তো সেটা সাথে এই প্রশ্নের সম্পর্ক কি আমি জানি না। ব্যাংক সেটার জন্য দায়িত্ব নেবে, জন্ম নিতে পারে। তবে কথাটা হচ্ছে যে এরকম ঘটনা একটা যেটা ঘটেছে, সেই ঘটনাটা সত্য মিথ্যা কোনোটাই কিন্তু আমরা জানি না। এবং একটা ঘটনা একটা দেশ, যে কোনো দেশেই চুরি বলেন, ডাকাতি বলেন, সবকিছুই বিদ্যমান থাকে এবং পৃথিবীর বড় বড় দেশের জায়গায় সেখানেও কম না, সব জায়গায় চলছে। তো সেই জায়গায় যখন আইনের শাসন আছে কিনা এবং যার চুরি হবে তিনি আইনের দিকে প্রোটেকশনটা পাচ্ছেন কিনা সেটাই বিষয়। এবং এটার জন্য ব্যাংকের কি হবে আমি জানি না। ব্যাংকে যদি সত্যি সত্যি এটা হবে, প্রমাণিত হয়, অবশ্যই সেই ব্যাংকের তো ডেফিনেটলি তার একটা ইয়ে হবে। ব্যাংক সম্পর্কে সমস্ত ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংক থেকে শুরু করে একদম রুট লেভেলে ব্যাংক পর্যন্ত সব ব্যাংক সম্পর্কে মানুষের কিন্তু এমনিতেই বিশ্বাস উঠে গেছে। অনেক জায়গায় আমরা শুনি যে, যেমন ধরেন ব্যাংক যে আইনটা বানিয়েছিল সরকারের মাধ্যমে, যে ব্যাংক যদি দেউলিয়া হয় তাহলে আপনি যত টাকাই রাখেন না কেন আপনি সর্বোচ্চ 1 লাখ টাকা পাবেন। সেইখানে তখন থেকেই মানুষ কিন্তু টাকা তোলার জন্য একটা মানুষের যে টাকা, সাধারণ পিপলের কথা বলছি, আর যারা সাধারণের বাইরে তাদের তো টাকা উল্টা ব্যাংক দেয় তাদেরকে, সেটা বাদ। তো তখন থেকেই সে ব্যাংককে কিন্তু তারা বিশ্বাস করে না। এই সর্বশেষ যে সোনা চুরির কথাটা বললেন, কেন্দ্রীয় ব্যাংকেও সোনা চুরি হয়েছে, সেটাকে মানুষ অন্য দৃষ্টিতে দেখেছে যে হ্যাঁ দেশের সম্পদ লুট হচ্ছে, কিন্তু ব্যক্তি
সম্পদ যখন লুট হয় তখন আমার মনে হয় যে এটার এক্সাম্পলের মধ্যে পড়ে না, এটা সমস্ত মানুষ ওটা নিজের মনে লুট হয়ে গেছে। সেইখানে ব্যক্তি মালিকানা ইসলামী ব্যাংকের ভেতর রাখা জিনিস, সেইখানে সেটা অত্যন্ত জাতির জন্য দুঃখজনক। এটা হবে এরকম, এটা এত তাড়াতাড়ি এটা চিন্তা করে নাই যে জিনিসটা রাখবো, সেই রক্ষিত জিনিস। আগে আমরা দেখেছি কি ব্যাংকের ভল্ট উপর থেকে অনেক দিন চেষ্টা করে ওয়াল দেওয়াল ছাদ ভেঙে তারপরে ভল্ট থেকে টাকা চুরি করতো বা অন্য কিছু চুরি হতো, কিন্তু ব্যক্তি মালিকানায় কোনো ভল্টে মানে স্বাধীনতার পর থেকে অনেক ভল্টে কিন্তু ধরে নেয়, হাত দেয় নাই, কারণ ওই ভল্টগুলো মানুষগুলো মারা গেছে বা ফেরত আসে নাই বা দেশ বিভাগে দেশ চলে গেছে, দেশ স্বাধীন হওয়াতে পশ্চিম পাকিস্তানের লোক চলে গেছে। এখনো কিন্তু ওগুলো অনেকগুলো অরক্ষিত ছিল, সুরক্ষিত ছিল। সেই জায়গায় আপনার এখন যে মেসেজটা জাতির কাছে জনগণের কাছে যাচ্ছে, সেই মেসেজটা জাতির জন্য ভয়াবহ একটা অশনি সংখ্যা। ডক্টর মির্জা আহমদ এবং ডক্টর আজিজ একজন সেনাপ্রধান ছিলেন, একজন পুলিশের প্রধান ছিলেন। এই দুইটি সংস্থাই কিন্তু রাষ্ট্রের সবথেকে শক্তিশালী সংস্থা, যারা আমাদের জানমালের দায়িত্ব নেয়, গোটা রাষ্ট্রীয় ভূখণ্ড তারা রক্ষা করে, স্বাধীনতা সামর্থ্য রক্ষা করার দায়িত্ব তাদের কাঁধে। এই দুইটি দেশের সংস্থার দুই প্রধানকে নিয়ে আজকে আলোচনা হবে, এটা আমাদের জন্য সবার জন্য অত্যন্ত বিব্রতকর এবং লজ্জাজনক। এটা হওয়া উচিত ছিল না। মনে হচ্ছে যে কিছু একটা হওয়ার আগে আমরা একটা ক্যামেরা ট্রায়াল করে ফেলাচ্ছি। এই সমস্ত আলাপ আলোচনা, অনেক আলোচনা ছিল, কিছু মনে করবেন না। এই যে আজকেই আছে প্রথম আলোতে চক্রে ঢুকে 4 সংসদ সদস্যের ব্যবসা রমরমা, এরা মাত্র 24,000 কোটি টাকা দিচ্ছে, বেশি না। এরা এই কয়জন, একজন আমাদের সাবেক অর্থমন্ত্রী লোটাস কামাল পরিচিত, আর একজন বেনজির আহমদ এই ঢাকার এমপি দশের, আর একজন হচ্ছে আমাদের দলের জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মাসুদ আহমদ চৌধুরী, আর একজন হচ্ছে নিজাম হাজারি। এরা এই যে মালয়েশিয়ার লোক নেবে, সরকার তাদের 4 জনকে চুজ করছিল এবং এই 4 জনকে বলছিল যে তারা 78,990 টাকা করে শ্রমিক পাঠাবে, গরিব শ্রমিক। তারা চক্র, এই চক্র মানে এসে তারা এখানে চক্র, ওখানে চক্র, এটা চক্র, 4 চক্র ঘুরানোর পরে তাদের যে দাঁড়িয়েছে অ্যাভারেজ 5,44,000 টাকা পার হেড, এবং টাকা বেশি। এই সমস্ত শ্রমিকরা বিদেশে যে কাজ পায় নাই, না খেয়ে আছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকেও কিন্তু এটাকে আনছে যে মালয়েশিয়া কিভাবে তারা জীবনযাপন করতেছে। এতে তারা মাত্র 24,000 কোটি টাকা বাণিজ্য করছে মাত্র। এখন এই আজিজ সাহেব নিয়ে যে আলোচনা করবো, বেনজির সাহেব, আমরা যে জানতে পারতাম, গভর্নমেন্ট বলতো যে কত কোটি টাকার বাণিজ্য তারা করছে, তাহলে কিন্তু আমাদের সবার জন্য একটু সুবিধা হতো। শুনি যে বেনজির সাহেবের 50টা ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করছেন। 50টা ব্যাংক অ্যাকাউন্টে যদি টোটাল 5 লাখ টাকা থাকে, তা এইটা তো কোনো টাকা না, স্কেল পকেটও থাকে মানুষের। আপনি যদি দেখবেন যে তার যে প্রপার্টি, এই প্রপার্টির যে দাম, তার সেইটা যদি সে ব্যাংক থেকে লোন আনে, আপনি বলতে পারেন যে ব্যক্তিগত ইনফ্লুয়েন্স খাটিয়ে, প্রভাব খাটিয়ে সে ব্যাংক থেকে লোন নিচ্ছে, সেটা নিতে পারে, অনেকেই নেয়। অথবা ভুয়া দলিল দিয়ে অনেকে নিচ্ছে, দেশে ব্যাংক আজকেও আছে, ভুয়া দলিল খাটিয়ে লোন নিচ্ছে। জনতা ব্যাংকের নগর ব্যাংকের একজন সাসপেন্ড হয়ে গেছে। বেনজির সাহেবের দলিল, তারপরে আমরা তাকে নিয়ে আলোচনা করি। এই যে আজকে তারপরে আমি দেখাবো, দেখেন এই মাত্র 532টি বাড়ি, এই বাড়িগুলো সমস্ত হচ্ছে সে দুবাইতে। 22 সালে 23 সালে 532টি বাড়ি দুবাইতে। এইটা ধরেন আপনার একটা, আমার একটা, ওনার একটা, এই আমাদের এইখানে বাঙালি, সব বাঙালি, বাইরে কেউ না, কাউকে আইডেন্টিফাই করেনি। আইডেন্টিফাই যে সোজা, কারণ দুবাইতে যে আপনি জিজ্ঞেস করবেন স্টেট এজেন্ট বলে দেবে কার কয়টা বাড়ি আছে, আইডেন্টিফাই তো সরকারের কাছে আছে। রাইট, সরকার কমিশন কিছু চাইলে তো হবে না। এইখানে আজিজ সাহেবের কতগুলো বাড়ি হিসাবে জানতে চাই, বা বেনজির সাহেবের, যাদের আজকে আপনি মূল অঞ্চলটা বাদ দেন। এইটা এই যে একটু আগে প্রশ্নটি ছিল যে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দুটি বাহিনীর সাবেক প্রধানদের এমন নজিরবিহীন দুর্নীতি সমাজকে কি বার্তা দেয়? এইটা নজিরবিহীন দুর্নীতি হয়েছে কিনা, দুর্নীতি যখন প্রমাণ হবে, আমাদের অ্যাপিলেট ডিভিশনের সর্বোচ্চ আদালতের বিচারপতি এখানে আছেন, শামসুদ্দিন মালিক সাহেব, উনি এইটা বলবেন
সর্বোচ্চ আদালতে একজন যে দোষী সাব্যস্ত হওয়া পর্যন্ত তাকে কখনো আমরা বলতে পারি তার মধ্যে অভিযোগ আছে, আমরা বললাম হ্যাঁ একটা অভিযোগ উত্থাপিত হয়েছে, এইটা অত্যন্ত লজ্জার দুঃখজনক। এবং সবচেয়ে বড় কথা কি যেটা গোলাম মোল্লা উনি বললেন যে এখন তারা যাদেরকে তারা সাহায্য সহযোগিতা করছে তাহলে আপনাদের দায়িত্ব নেবো না, আমরা জানি না, একদম তার ধস তসিবতা। এবং কি বলবো, যে সমস্ত লোকরা বলছেন তাদের মধ্যে যে কত অভিযোগ আছে, এই সমস্ত দেশটা তো পীর দরবেশে খেয়ে ফেলেছে সব। তারা বলে গেছে না আমরা কোনো দায়িত্ব নেবো না, বাবারে দায়িত্ব নেবেন না, আপনাদের দায়িত্ব তো তার এক সময় গেছিল। এখন এই যে সুদের আমাদের যে সুদ গভর্নমেন্টও তো এখন দিল্লি যাওয়ার পথে, বাজেটে সুদ দিতে হবে 1.25 লাখ কোটি টাকা, 1,28,000 কোটি একটু বাড়াইছে কেন এটা। আপনি আরেকটা দেখেন, কয়েকটা আপনাকে বলবো, মামলা আটকে পড়ে আছে 85,000 কোটি টাকা খেলাপি ঋণ, অর্থাৎ আমরা ঋণ নিচে দিই নাই। এখন এই সমস্ত ধরবেন না, এইটাকে অন্যদিকে ডাইভার্ট করার জন্য হিসাবে এই ছোট জিনিস ধরবেন, তারা কি কি অপরাধ করছে আমি ধরে নিলাম তারা অপরাধ করছে, কিন্তু একটি কথা মনে রাখবেন, আজকে গণতন্ত্রের পথে মূল বাধা কি জানেন? মূল বাধা হচ্ছে বিবেকবান লোকগুলো সব বিবেকহীন হয়ে পড়েছে আজকে। আল্লাহ ছাড়া কারো কাছে বলার আমার উপায় নাই, বুঝছেন? আমি নিজে একটা কঠিন ভুক্তভোগী, আমার লাইফটাই বরবাদ করেছে মালয়েশিয়া করিয়া। তো আমরা এদিক দিয়ে মানসিকভাবে, পারিবারিকভাবে সব দিক দিয়ে ক্ষতিগ্রস্ত, আমরা আর্থিকভাবে তো অনেক ক্ষতিগ্রস্ত। এই পর্যন্ত ঘুরাইতে আছে, এখনো কিছু খবর দেয় নাই, কইছে আজকাল করতে। এখানে কিন্তু যখন যাই তাদের কাছে বলি যে তোমাদের কাছ থেকে কত টাকা নিয়েছে বা কি করেছে, ওরা কিন্তু তখন আমাদেরকে বলে না। তখন আমরা বলি যে আপনারা তো সরাসরি আমাদের কাছে আসেন না, যখন প্রবলেমগুলো হয় তখন আপনারা আমাদের কাছে আসছেন, কিন্তু এর আগে আপনারা আমাদের কাছে আসেন না কেন? দুস্থতাকারী ছিল, তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে টাকা পয়সা নিয়েছে, কে কত টাকা কিভাবে নিয়েছে, শেষ বেলায় গিয়ে কত টাকা আসছে, এটা আমার নলেজে নেই। মানে রিক্রুটিং এজেন্সিদের, সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ এবং মন্ত্রণালয়ের, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং আমাদের যে বিএমইটি আছে তাদের, এটার একটা সমন্বিত জায়গা। এখন এখানে ব্লেম গেম করে আসলে লাভ হবে না, এখানে সমন্বয়টা বড় ব্যাপার ছিল, সমন্বয়টা ঠিক মতো হয়নি। নিয়োগ বিধিমালা 2021-এ আদালতের রায়ের আলোকে উপজেলা শিক্ষা অফিসার পদে 20% স্থলে 80% প্রস্তাব করা হয়েছিল, কিন্তু অধিদপ্তর মন্ত্রণালয় এবং অন্যান্য দপ্তরে যে রায়টি জমা দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে রায় অ্যাবসলিউট। অন্যদিকে আদালতের ওয়েবসাইট এবং হাইকোর্টের রিট শাখা সংশ্লিষ্ট জায়গায় রায়টি ডিসচার্জ। দুটি রায়ের একই মামলার দুটি রায়ের কপি আমার কাছে থাকায় বিষয়টি নিয়ে আমার সন্দেহ হয়েছে এবং ভিন্নতা দেখা দিয়েছে। বিধায় আমি হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল বরাবর একটি আবেদন করেছিলাম। আবেদনের উদ্দেশ্য ছিল জনস্বার্থে মহামান্য হাইকোর্ট এবং মন্ত্রণালয়ের ভাবমূর্তি রক্ষায় আমি সরল বিশ্বাসে আবেদন দাখিল করেছিলাম। খুবই গঠিত একটা অপরাধ। আদালত একটি আদেশ দিলেন শুনানি অন্তে, সেটা পূর্ণাঙ্গ রায় দিলেন, রায়ে যে কথাটা বললেন তারা সেইটা বিপরীতে গিয়ে একটা জালিয়াতিমূলক কাগজপত্র তৈরি করে এই রায়টাকে ভিন্নভাবে তারা উপস্থাপন করেছে। এর মাধ্যমে তারা আদালতকে জালিয়াতি করেছে, সংশ্লিষ্ট অফিসে জালিয়াতি করেছে এটা, এবং তারা অন্যায় এবং অবৈধ সুযোগ নেওয়ার চেষ্টা করেছে এই জাল কাগজ দিয়ে। অর্থাৎ তারা একটি আদালতের বৈধ রায়কে তারা অবৈধ পন্থায় জালিয়াতির মাধ্যমে, জালিয়াতির আশ্রয় নিয়ে তাদের সুবিধা মতো তারা রায় প্রস্তুত করে নিয়েছিল, যেটা পরবর্তীতে আদালতের যখন নজরে আসে তখন মাননীয় প্রধান বিচারপতি মহোদয় 3 জন বিচারকের একটি বেঞ্চ গঠন করে দেন। সেই বেঞ্চ শুনানি অন্তে সেই রায়টিকে বা এই রায়গুলোর সম্বন্ধে কথা বলছেন, বাতিল করেছেন, এবং একই সাথে ওনারা আইন প্রয়োগকারী সংস্থাকে, আমাদের রেজিস্ট্রার জেনারেলকে ডাইরেকশন দিয়েছেন মামলা করার জন্য, এবং আইন প্রয়োগকারী সংস্থাকে এটাকে তদন্ত করে ব্যবস্থা নেবে। এফআইআর হয়েছে যদিও একমাত্র ওই পিটিশনারকে আসামি করে। আমার বক্তব্য থাকবে, কর্তৃপক্ষ ভালো বুঝবেন, এটিকে পিবিআই বা সিআইডি দিয়ে একটু ব্যাপক তদন্ত করা। ইভেন আমি তো মনে করি যে এটা আমাদের প্রতিবেশী এই সরকারের খুব বন্ধু দেশ ভারতে কোর্ট মনিটর তদন্ত হয়। এই শব্দগুলো একটু দেখেন, কোর্ট মনিটর, অর্থাৎ কোর্ট 1 মাস পর পর তদন্তের খবর নেয়। সুপ্রিম কোর্টের যে বেঞ্চ এই রায় দিয়েছে, আমার মতে সেই বেঞ্চের দরকার ছিল যে আমরা তদন্ত মনিটর করব। আমাদের কোর্ট অঙ্গনের আমাদের কোনো এই যে বিচার পরিবার, যে বৃহৎ বিচার পরিবার, আইনজীবী, ক্লার্ক,
বিচারপতির স্টাফরা সেকশন যারা এই সার্টিফিকেটগুলো তৈরি করে সেইখানে পর্যাপ্ত তদন্তটা হওয়া দরকার, কিন্তু সেইটা কখনো হয় না। সাথে এই মামলা যে কেন বিভাগীয় মামলা করলে এটা আমারও বোধগম্য নাই, তবে মামলাটি হয়েছে আমরা যেসব কারণ দেখাইছে যে আমরা তথ্য ভুয়া দিছি, রং দিছি, এই তথ্যের বিষয়ে যখন আলাপ আলোচনা করে বিভিন্ন তদন্ত প্রতিবেদন যা কিছু করার পরে দেখেছে কাগজপত্র যে আসলে এই মামলার সাথে আমরা কোনো সম্পৃক্ততা নাই, কোনো জায়গায় আমরা ছিলাম না এবং আমরা এই মামলার সাথে কোনোভাবেই কোনো জায়গায় জড়িত ছিলাম না এবং আমরা কোনো কিছু বেনিফিট নেওয়ার জন্য বা কোনো সুযোগ সুবিধা নেওয়ার জন্য কোনো তথ্য এগুলো আমাদের জড়িত। আমাদেরকে কর্তৃপক্ষ অনেকবার তদন্ত করে দেখছে, প্রায় দীর্ঘ 9 মাস 10 মাস ধরে, যে আমরা এই বিষয়ে নির্দোষ, সেই হিসেবে কর্তৃপক্ষ আমাদের অব্যাহতি প্রদান করেছে। পরপর আমাকে নানাভাবে হয়রানি করা হয়েছিল, তার ধারাবাহিকতায় আমাকে অনেকবার বদলি করা হয়েছে, কারণ আমাদের বদলির সাধারণ নিয়ম হলো 2 বছর পর পর বদলি করা, কিন্তু আমাকে 18 মাসে 3 বার বদলি করা হয়েছে। আমরা যখন গাড়ি নিয়ে ওদের ওখানে গেছি, একটা রিক্সাওয়ালাকে টানাটানি করতেছিল, 3টা লোক রিক্সা সহ টানাটানি করতেছিল। একজন ওই জামার কলার ধরে, একজন পা ধরে, আরেকজন হাত ধরে টাকা ছিনতাই করার একটা করতেছিল আর কি। তখন আমরা একটু এগোই যাওয়ার পর আইল্যান্ডটার ওই পাশে যে আমাদের অ্যাটাক দিয়ে শুরু করে। চোখের আলো ফিরে পাওয়ার সম্ভাবনা খুবই কম। আপনাদের সবাইকে যে আমাদের যে সম্মানিত গ্রাহক একটা অভিযোগ করেছে যে উনি, যদিও আমরা শুনেছি যে উনি চুরি বা হারানোর, কিন্তু আমরা যেহেতু এই ধরনের কথা বলছেন, কিন্তু আমরা অভিযোগ হিসাবে আমরা এটা নিয়েছি এবং অভিযোগের আমাদের ইন্টারনালি আমাদের তদন্ত হচ্ছে, আমরা ওদেরকে কর্তৃপক্ষকে জানিয়েছি। আশা করি ওনার সাথে আমাদের এমিকেবলি কথা হয়েছে, ওনারা রবি সোমবার পর্যন্ত আমাদেরকে সময় দিয়েছেন। আমরা আমাদের দিক থেকে আমাদের ইন্টারনাল যে তদন্ত সেই কাজটার ফাইন্ডিংস ওনাদেরকে জানাবো বলছি। ক্লায়েন্ট মৌখিকভাবে আমাদের সাথে কথা বলছেন যে আপনারাও দেখেন, আমরাও ক্লায়েন্টকে বলছি আপনারাও দেখেন, আপনাদের আধার ব্যাংকের লকার আছে, আপনারা ওনারাই বলেছেন যে কি ঘটছে আপনারা জানেন, কিন্তু লকার এমন একটা যেন দরজা পর্যন্ত আমাদের যাওয়ার সুযোগ আছে। আমাদের অফিসার একজন যিনি অ্যাসাইন করে অফিসার, উনি শুধু যান ক্লায়েন্টের সাথে নিয়ে লকার ইনচার্জ, জি লকার ইনচার্জ। ওই লকারের অপারেশন পরিচালনা এখানে ক্লায়েন্ট যে ডিক্লারেশনটা দিলেন, ডিক্লারেশনটা শুধুমাত্র আমরা একটা ডিক্লারেশন নিই, উনি কোনো কার্য পদার্থ বা আগ্নেয়াস্ত্র লকারে রাখবেন না। বাকি অন্যের কোনো ডিক্লারেশন আমাদের পক্ষ থেকে নেওয়ার নিয়ম নেই অ্যাজ পার বাংলাদেশ ব্যাংক সার্কুলার। কোনো পরিমাণ কি পরিমাণ ওনারা মৌখিকভাবে অভিযোগ করে, কোনো লিখিত আমাদেরকে কোনো অভিযোগ করেনি। আমরা বিভিন্ন আপনাদের মাধ্যমে শুনতে পাই যে 149 বলে ওনারা বলেছেন। যখন সেগুলো দেখেছেন তখন কি কোনো তালিকা হয় না? কোনো তালিকা হয় না অ্যাজ পার রুলস বাংলাদেশ সার্কুলার অনুযায়ী। মানে ওনাকে আপনারা একটা লকার বরাদ্দ দিয়েছেন, উনি এসে রাখবেন, উনি নিয়ে যাবেন। আপনাদের একটা লকার রেন্টাল, আমরা তো রেন্টটাই নিয়েছি। আর আমাদের পর্যাপ্ত সিকিউরিটি মেজার আমরা নিই, যেন লকারে কোনো ডাকাতি, চুরি, রাহাজানি বা বড় ধরনের কোনো ঘটনা হলে আমাদের পর্যাপ্ত সিকিউরিটি আমাদের ডিপ্লয়মেন্ট করা আছে। জি আপাতত মানে লকার ভিতরে কি আছে সেটা ওভারঅল মেকানিজমটা, চেম্বারটা ফুল বলটা আমরা হেফাজতের দায়িত্ব আমাদের। আমরা আমাদের উদ্যোক্তা কর্তৃপক্ষ জানিয়েছি, ওনারা এসেছিলেন, ওনারাই যেভাবে ফান্ডিং বের করবেন আমরা ক্লায়েন্টকে বলেছি, আমরা ওনাদেরকে জানাবো। তাদের মনে হচ্ছে এখানে কোনো চুরি কোনো সুযোগ নেই, কোনো ডাকাতির কোনো সুযোগ নেই, কিন্তু আমাদের সম্মানিত গ্রাহক কিন্তু অভিযোগ করেছেন, আমাদের দীর্ঘদিনের গ্রাহক, আমরা এই জন্য এটাকে সিরিয়াসলি নিয়েছি। আসলে কি করছে আমরা আমাদের দিক থেকে তদন্ত করে দেখছি। বাংলাদেশের সমস্ত গ্রাহকের সুবিধা যদি বলেন যে আপনার বলতে গ্রাহক কি পরিমাণ চুরি হয়ে যায়, সেক্ষেত্রে সে কি পাবে, সে আপনি কেমন বুঝবেন? কারণ আপনার তো দিকেন না যে সে কিনে গেছে, সেটা আপনার প্রমাণ রাখেন না, সেক্ষেত্রে যে ওষুধ করছে 150 কোটি, এখন এটা কিভাবে প্রমাণ দিতে পারে যে এটা প্রমাণের কোনো সুযোগ নেই। তবে এই যদি কোনো চুরি, ডাকাতি, রাহাজানি ঘটলে অ্যাজ পার ওনার সাথে যে এগ্রিমেন্ট হয়েছে আমাদের, সে অনুযায়ী ইন্স্যুরেন্স কাভারেজ পাবেন। ছোট লকারের ক্ষেত্রে 1 লক্ষ, মাঝারি লকারের ক্ষেত্রে 2 লক্ষ এবং বড় লকারের ক্ষেত্রে, চেম্বারের ক্ষেত্রে 3 লক্ষ টাকা কর্পোরেট ইন্স্যুরেন্স। আমাদের হেড অফিস এই ইন্স্যুরেন্সটা করেন, এই ওভারঅল সবগুলি ব্রাঞ্চের একাত্রে একটা ইন্স্যুরেন্স হবে ইন্স্যুরেন্স কোম্পানির সাথে। কি লকার ছিল? মাঝারি লকার না? এটা মাঝারি লকার ছিল। লকার আমাদের দায়িত্বরত অফিসার
ক্লায়েন্ট আসেন তার রেজিস্ট্রি আমাদের তারিখ কার্যক্রম সম্পাদন করে ওনাকে আমরা লকারে অ্যাক্সেস দিই। উনি ওনার চাবি দিয়ে লকার খোলেন, উনি ওনার চাবি দিয়ে খুলেন। আর আমাদের একটা সমস্ত চেম্বারের একটা মাত্র মাস্টার কি থাকে, সেই মাস্টার কি আমরা হলে দিলেই আমাদের দিক থেকে আনলক হয়। এরপরে ক্লায়েন্ট তার চাবি দিয়ে ওনার চেম্বারটায় শুধুমাত্র ওনার চেম্বারটা আনলক করতে পারেন। এরপর আমাদের ক্লায়েন্ট ওখানে, আমাদের অফিসার ওখানে থাকার সুযোগ নেই, উনি বেরিয়ে যান। ক্লায়েন্ট তার যাবতীয় কার্যক্রম সম্পাদন করে উনি নিজে আবার লকারটা ওনার কি দিয়ে, যেটা কোনো ডুপ্লিকেট কি নেই, একটা মাত্র কি দিয়ে উনি বন্ধ করেন, বন্ধ করে বেরিয়ে যান। বের হওয়ার পরে আমাদের অফিসারকে ইনফর্ম করেন, আমাদের অফিসার গিয়ে বাইরে দরজা লক করেন। শুধুমাত্র কি গ্রাহকই ওখানে প্রবেশ করতে পারেন নাকি গ্রাহকই মনোনীত কেউ অন্য কেউ? না না, গ্রাহকের কাছে একটাই চাবি, কোনো ডুপ্লিকেট চাবি হয় না। এটা হয় না, গ্রাহক কি কোনো মনোনীত প্রতিনিধির মাধ্যমে ওখানে? না না, করতে পারেন না। আপনার গ্রাহকই করতে হবে? জি জি, গ্রাহককেও অপারেশন করতে হবে। জি, আপনার গ্রাহকের বাসায় গিয়েছিলেন, তিনি বললেন তিনি যখন ভিতরে গিয়েছেন দেখার পরে দেখলেন যে তার লকারটা খোলা ছিল, কোনো ধরনের ইনচার্জ বলেছে গিয়েছিল লকারটি, আপনার লকারটি খোলা, এই ধরনের তথ্য তিনি আমাদেরকে জানিয়েছেন। এবং কোথাও ভাঙা বা জোর করে খোলার সেই লকারের কোনো দৃশ্য নিয়ে আসেন। জি, উনি এই অভিযোগটা আমাদেরকেও করেছেন, সেই জন্য আমরা বিষয়টা সিরিয়াসলি নিচ্ছি। আসলে কি কোনো ঘটনা ঘটছে কিনা, কি খোলা ছিল কিনা, কারণ এটা কোনো খোলার কোনো সুযোগ নেই। কারণ উনি আমাদের কাছে আমার কোনো কি নেই বা অন্য কোনো তৃতীয় গ্রাহকের কাছে এটা কোনো কি নেই, তারপরে উনি অভিযোগ করেছেন। যেহেতু আমাদের সম্মানিত গ্রাহক দীর্ঘদিন সঙ্গে আমরা যে বিষয়টা খতিয়ে দেখছি। আর যদি এটা প্রমাণিত হয়, আপনি যেটা বললেন, একটা হচ্ছে যে আপনাদের একটা রুলস অনুযায়ী যে একটা ইন্স্যুরেন্স, সেই ইন্স্যুরেন্স অনুযায়ী কত টাকা ক্ষতিপূরণ পাবে যদি বলেন? জি, বললাম তো 1 লাখ 2 লাখ 3 লাখ 1 লাখ ছোট মাঝারি বড় তিনটা, 1 2 3। আচ্ছা, ওই যে ইনচার্জ যখন যায় মানে তার কিটা লাগায়, মাস্টার কিটা, তখন বুঝতে পারেন নাই বা আপনার ইনচার্জ বুঝতে পারেন যে এটা খোলা আছে? যে আমার ইনচার্জও বুঝেছে যে এটা খোলা মনে হচ্ছে, উনি ওই সাথে সাথে ক্লায়েন্টও বলেছে হ্যাঁ এটা খোলা। যেহেতু আমরা আবার শুনি বললেন যে উনি আবার ডেকে নিয়ে আসছে, সাথে সাথে বোঝা যাওয়ার কথা যে এটা খোলা। ডেকে নিয়ে আসছে, আমাদের অফিসার তো বেরিয়ে আসছে। জি, বেরিয়ে, কারণ ওটা থাকার নিয়ম নেই। পরবর্তীতে ক্লায়েন্ট আসলে কি করেছেন এরপরে ধাপগুলি আমরা জানি না। পরবর্তীতে উনি অভিযোগ করছেন যে আমার এখানে এত বড়ি আছে, এত বড়ি নেই। হ্যাঁ, আমাদের ফুল ফ্লোরে না, ওখানে কোনো সুযোগ নেই। আমাদের ফুল ফ্লোর না না, ওখানে থাকার সুযোগ নেই। এটা বাংলাদেশ ব্যাংকের নর্মস অনুযায়ী, পলিসি অনুযায়ী লকারের কোনো সিসিটিভি নেই। উনি এর আগে 8/4 যাচাই করেছেন, 8/4-29 উনি আর আসেননি, অন্য গ্রাহক এসছেন। কিছু ক্ষেত্রে ওনারা মনে করছেন আমরা সঠিক টাইমে তথ্যটা দিন, এটার উপর জোর দিয়েছেন। আবার কিছু ক্ষেত্রে ওরা অ্যাপ্রিসিয়েট করেছেন যে বলা মাত্রই আমরা তথ্য দিয়েছি। ওনারা তথ্যের অবাধ প্রবাহ যাচ্ছেন এবং যে কোনো তথ্য যেন আমরা তুলে দিই। আবার কিছু ক্ষেত্রে ওনারা বলেছেন যে আমাদের কিছু দায়িত্ব আমরা পুরোপুরি হয়তো পালন করছি না, সেটা আমাদের মাননীয় কমিশনার বলেছেন যারা আলমগীর সাহেব, যে আমাদের আইনে কিন্তু সীমাবদ্ধতা আছে, আমরা কতটুকু করতে পারবো। যেমন আমাদের যেটাকে বলা হয় হলফনামায় কি সম্পত্তি বিবরণ দিল সেটা আমাদের কাছে থাকবে, আমাদের তথ্য ভান্ডারে থাকবে। আমরা সেটা আপলোড করে দিচ্ছি, আপলোড করছি না তা নয়, কিন্তু সেখান থেকে ওনারা তথ্য নিতে পারেন, আমরা সহযোগিতা করবো। যে কেউ তথ্য নিতে পারেন, দুদক নিতে পারেন, কিন্তু আমাদেরকে বলা হয় নাই তাদের হলফনামাগুলো, তাদের প্রপার্টি স্টেটমেন্ট বিশ্লেষণ করে আমাদেরকে পদক্ষেপ নেওয়ার কোনো কর্তৃত্ব বা কোনো দায়িত্ব আমাদেরকে আরোপ করা হয়। তো এগুলো ছিল। এরপরে ছিল নির্বাচন নিয়েও, যে টোটাল নির্বাচন ব্যবস্থা, যেহেতু ওনারা ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি নিয়ে কাজ করেন এবং সকল ক্ষেত্রে ওনারা স্বচ্ছতা চান, তো এবং আইনানুগভাবে সব কাজগুলো হোক চান, সেদিক থেকে নির্বাচনটা নিয়ে যে প্রশ্নটা ওনারা মনে করেন যে ইনক্লুসিভ হয়নি। নির্বাচন যেটা হয়েছে সুন্দর ফেয়ার নির্বাচন হয়েছে, কিন্তু একটা ডেফিসিয়েন্সি রয়ে গেছে। গণতান্ত্রিক চেতনা থেকে যে ইনক্লুসিভ নির্বাচন হওয়া উচিত, সব দলগুলোর অংশগ্রহণ, সেটা
সেটা হয়নি, সেটা ওনারা জোর দিয়ে ওনারা বলেছেন। সেটা আমরা বলেছি আমাদের কাজটা নির্বাচনটাকে অবাধ নিরপেক্ষ করা। আর আমরা এবং আমার মাননীয় কমিশনাররা বলেছেন দেশে যে সমস্যা সেটা হচ্ছে অনেকটাই রাজনৈতিক সমস্যাগুলোর নিরসন না হলে নির্বাচন ব্যবস্থাটা আরো স্টেবল হবে না, আরো স্টেবল হওয়া ডিফিকাল্ট। এমনকি স্পিকার বলেছেন যদি 5 দফা হয় তাহলে নির্বাচন আরো সুষ্ঠুভাবে এবং বিশেষ করে ইভিএম যদি ব্যবহার করার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলির ঐকমত্য থাকে তাহলে সেইটাকে ব্যবহারের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন, অংশগ্রহণমূলক নির্বাচন করা সম্ভব হবে বলে আপনাদের ধারণা। এটাকে আরো সহজ করা যায়। আমরা বলেছি হ্যাঁ, এটা হচ্ছে চেষ্টার মাধ্যমে গ্র্যাজুয়ালি অনেক সহজ করা যেতে পারে। 3টা বাটন আছে, সেখানে একটা বাটন হতে পারে, এমন হতে পারে টাচ স্ক্রিনের মাধ্যমে হয়। কিন্তু ইভিএম দিয়ে ওখানে ভিভিপ্যাট, আমরা হ্যাঁ মানুষের যেহেতু আস্থা যদি না থাকে তাহলে যদি ভিভিপ্যাট অ্যাড করা যায় তাহলে যদি আস্থা ফিরে আসে তাহলে দ্যাট ক্যান বি এ গুড ওয়ে। দলগুলোর মধ্যে এখনো কোনো আলাপ আলোচনা আমি দেখছি না। তাদের মধ্যে যে বৈরিতা সেটা অত্যন্ত প্রকট। এত প্রকট বৈরিতা নিয়ে আমার কাছে মনে হচ্ছে এই প্রকট বৈরিতাটা রাখলে সামনে আগানো খুব কঠিন হবে। Subscribe with share and like. Press the bell icon. Thank you.